আসসালামু আলাইকুম। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন। অর্ধবার্ষিক পরীক্ষা তো শেষ। এখন বার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিকে যা ফাঁকি দেওয়ার তা আলহামদুলিল্লাহ দিছি। বুঝতেছো তো তুমি। নিজের সাথে নিজে তুলনা করলে এটা বুঝবা যে হ্যাঁ দিছি। তো এই অর্ধবার্ষিক পরীক্ষার পরে এবার বার্ষিক পরীক্ষার মধ্যে আমি যে কামব্যাকটা দেওয়ার চিন্তা করতেছি এবং সেই কামব্যাকটা যদি ওই রয়্যাল কামব্যাক হয়, অর্থাৎ আমি চাই যেন আমি টপ 10 এর মধ্যে থাকতে পারি। আমার কি, কি করণীয় তা আজকের এই ভিডিওর ভিতরে তুমি ইনশাআল্লাহ জানতে পারবা। আমি টপ 10 এর ভিতরে আছি, কোয়েশ্চেনারিজ খুব আসতেই পারে। আপনি যে এত কথা বলতেছেন আপনার রোল কত ছিল? তাহলে আমি আগে আমার মানে একেবারে সেই গুরুত্ব দিয়ে আরকি কথাটা শুরু করি। ক্লাস 6 এ ভর্তি হইলাম। ক্লাস 6 এ ভর্তি রোল হলো 31, 701 7 এর হাফ ইয়ারলি মানে 7 এ যখন 01 হয়ে গেল ওরে কে পায়? আর তারপরে কিছু কেমিক্যাল লোচা হইছিল। তুমি তো বুঝতেছো 7 বুঝতেছো তো? আচ্ছা, যাই হোক হাফ ইয়ারলি 7 এর হাফ ইয়ারলিতে খাইলাম একটা মারা। এটা হয়ে গেল হচ্ছে 13। হাফ ইয়ারলি রোল তো আর ফিক্সড রোল না, বাট আমার সিরিয়াল চলে আসলো 13তে। মেজাজটা খারাপ হইলো, পুরাটাই বিগড়ালো। আবু আলী জিন্না বলছিলাম, মোহাম্মদ আলী জিল্লার নাম। তারপরে যাই হোক হোয়াট এভার। কিন্তু এই জিনিসগুলোর মেজাজ খারাপ হওয়ার পরে আরেক কিসের কি ক্লাস 8 এর ভিতরে জুনিয়র স্কলারশিপ এক্সাম হলো, মানে জেএসসি আমাদের যেটা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এক্সাম ট্যালেন্ট পুল ভিত্তি। আচ্ছা ওকে, ওখানে আমি থানার মধ্যে হলাম সেকেন্ড। এরপরে 9 এর মধ্যে 1 10 1 এই হচ্ছে বেসিক সিরিয়াল। কলেজ যেটা হয়ে গেলাম 5, যেহেতু কলেজটা বিভাগীয় পর্যায়ে ছিল। তারপরে সেকেন্ড অব্দি যেতে পারছিলাম, ফার্স্ট হইতে পারি নাই, সত্য কথা। হোয়াট এভার, যাক বাদ দে, আপাতত আর ওগুলোতে আর খোঁজা দিস না। হাই স্কুল নিয়ে কথা বলতেছি না, হাই স্কুলে তো রেজাল্ট দেখছিস তাই না, যে রেজাল্ট কেমন হয়েছিল। তাহলে আমার কথা বিশ্বাস তো হবে যে আমি কি কি প্রসেস ফলো করতাম, বেঁকে কি চিন্তা করতাম, জাস্ট ওই এক্সপিরিয়েন্সটাই তোমার সামনে শেয়ার করবো যে কিভাবে করলে তুমি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা, হইতে পারবা। তো ফার্স্ট অফ অল যদি একটা মাত্র শব্দে বলতে চাই, তোমাকে কি করতে হবে বলো তো? পড়তে হবে, অমানুষের মতন পড়তে হবে, পরিশ্রম করতে হবে। পড়তে হবে কি? ইবিআই, বিজিএস, ইসলাম, এগুলা সবগুলা অমানুষের মতন পড়তে হবে, এটা ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে কি? সায়েন্স, পিসিএমবি, এইচএম। লিখতে হবে কি? বোথ, বোথ, দুইটাই। মানে সবগুলাকে যদি আমি সাম করতে চাই, মুদ্রা কথা হবে হচ্ছে পরিশ্রম করতে হবে। এখন কথা হলো ভাইয়া সেটা তো আমি জানি, কিভাবে করব, কোন জিনিসটা ফলো করে মেইনলি আমি পরিশ্রমটা করব, তাতে আমার পরিশ্রমটা গোছানো হবে। আমি কম করার চিন্তা করতেছি না, বাট গোছানো হবে। এবং আমি ফলাফল সম্পর্কে মানে আল্লাহর উপর বিশ্বাস রেখে নিশ্চিন্ত থাকতে পারবো যে ইনশাল্লাহ আমার ফলাফলটা ভালো হবে। ওইটা রিলেটেড তো কথাবার্তা জানার জন্যই আসছো নির্ঘাত, আমি সেটাই বলবো। তো প্রথম যে তোমার স্টেপ, সেটা কঠিন, এবং এই স্টেপটা কমপ্লিট করতে পারলে তোমার 10% কাজ হয় না বেসিক্যালি। প্রথম স্টেপটা কমপ্লিট করতে পারলে তোমার 30 থেকে 35% কাজ হয়ে যায়। এবং সেই জিনিসটা হচ্ছে সকল বিষয়কে গুরুত্ব দেওয়া। আমাদের সায়েন্সে একটা ঝামেলা হয়, আমারও হয়েছিল, তোমাদেরও হয়, সবার হয়। আমরা সো মাচ পিসিএম নিয়ে অবসেস থাকি, কেউ এইচএম নিয়া, কেউ বায়ো নিয়া, কেউ জিএম নিয়া অবসেস থাকি। এত বেশি পরিমাণে অবসেস থাকি যে আমরা ইবিআই, বিজিএস এগুলোরে গুনি না। বাট আমরা কিন্তু জানি যে এই সকল সাবজেক্টই আমার রেজাল্টে সেম পরিমাণে গুরুত্ব রাখে। আমরা এটাও জানি যে ইবিআই, বিজিএস আমরা যত দ্রুত ক্যাচ করতে পারি, আবার সায়েন্সের গুলা ক্যাচ করতে সময় বেশি লাগে। দ্যাটস ওয়াই আমি ওগুলাতে বেশি সময় দেই। আই হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, যে হ্যাঁ এটা করা উচিত। বাট তুমি সময় দিতে না দিতে দিতে এমন অবস্থা রাখছো যে তুমি হুবহু কমন নেওয়ার জন্য 26 ঘন্টার একটা অনশট পরীক্ষার আগের রাতে দেখতেছো, যেটা তোমাকে নিশ্চিত মারা দিতে চলেছে। আমি আজকে তোকে এক্সাক্ট এটা দেখাবো যে এই সাবজেক্টগুলোকে কিভাবে তুই রেগুলার পড়াশোনার ভিতরে ইনকর্পোরেট করতে পারবি। তাতে প্রত্যেক দিন অল্প অল্প করে হইলেও, ধীরে ধীরে হইলেও সবগুলাই আগাবে। বুঝতেছিস বিষয়টা? সবগুলাই আগাবে, আগাতে হবেই, মাস্ট। ওকে, করণীয় কি তাহলে? আচ্ছা চলো আমি প্রথমত বুঝাই। ইবিআই, বিজিএস এই রিলেটেড কথাবার্তা আমাদেরকে বলতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। সকল বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে। আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের সময় ফিজিক্সে মানে যখন ওভারঅল রেজাল্ট হয় ধর, তো ফিজিক্সের ভিতরে আমাদের ফিজিক্স স্যার যিনি ক্লাস নিতেন ওনারই ছেলে পড়তো আমাদেরই ব্যাচে। তো না জানি ও অন্যান্য সাবজেক্টে খুব খারাপ করলো, ফিজিক্সে যেন সবসময় হচ্ছে যে দেখা যায় 75-এর ভিতরে 74, 73। আমরা সবাই ধর 60, 65, 70-এর ঘরে টাইনা টুইনা, ও দেখা যায় 74, 75। বুঝতেছিস কাহিনীটা কি? আচ্ছা যাই হোক হোয়াট এভার। তো ও ধর এখানে এত বেশি মার্ক পায়। আমার আরেকটা ফ্রেন্ড ছিল বিজিএসে এত ভালো ছিল, ও বিজিএসে কখনো মানে 92, 95 এর 92 থেকে 95 এই রেঞ্জের বাইরে মার্কই পাইতো না, মানে এর বেশি পাইবে, তার কম পাবে না, এমন এত ভালো ছিল।
আমার বিজিএস যেত নাকের উপর দিয়া ৭৯, ৮১, ৮৩। এখন কোয়েশ্চেন আসতেই পারে যে ভাই আপনি তো সবই খারাপ বলতেছেন যে আপনি এটা পারতেন না, ওটা পারতেন না, তাহলে রোল এক কিভাবে হইতো? এখানেই মজাদার জিনিসটা, ওই যে সকল বিষয়কে গুরুত্ব দেওয়া। সকল বিষয়কে গুরুত্ব দেওয়া বলতে আমি কোনো সাবজেক্টে একেবারে প্রো ছিলাম, গড ছিলাম, ও জাহাজ নেমে আসছি, এমনটা ছিল না। বাট আমি কোনো সাবজেক্টে খারাপ ছিলাম না। কেন খারাপ ছিলাম না? আমি খারাপ হইতে দেই নাই কোনো সাবজেক্টকে। বিজিএস, বায়োলজি আমার ২ চোখের শত্রু সাবজেক্ট ছিল। কেমিস্ট্রি আমার ভাল লাগতো, আমি অতিরিক্ত পারতাম, কেমিস্ট্রিতে আমার সমান কেউ মার্ক পাইতো না। বাট বিজিএস, বায়োলজি এই সাবজেক্টগুলোর ভিতরেও আমি মার্ক তুলে নিতাম। ৮৫, ৮৮ হইলেও তুলে নিতাম। এখানে আমার থেকে ভালো অনেকেই করতো। বাট ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টে তো ওই আর ভালো করতে পারতেছে না। ও বিজিএস আমার থেকে ১২-১৩ মার্ক আগায় আছে ধর। সো হোয়াট? আমি ওকে বাংলায় মারবো, ইংরেজিতে মারবো, সাধারণ গণিতে মারবো। ও তো এগুলোতে পারে না। আমি তো এগুলো সবগুলাতেই হচ্ছে যে এভারেজে ভালো। এটাই হচ্ছে ট্রিক। তো রো লাগানোর মেইন ট্রিক হচ্ছে যে তোর ক্লাসে ভালো ও সকল সাবজেক্টে ভালো। ব্যাপারটা এটাই। তুইও ভালো বাট তুই স্পেসিফিক ১টা ২টা সাবজেক্টে ভালো। ও সকল সাবজেক্টে এভারেজ ভালো। তুই স্পেসিফিক ১টা ২টা সাবজেক্টে কুত্তার মতন ভালো। মানে অনেক ভালো। সরি, ব্যাড ওয়ার্ডটা কেটে দিও আরকি। ঠিক আছে? আচ্ছা, কাটবে না আমি জানি বাট স্টিল বলে দিলাম। আমি যেন হচ্ছে যে পাপমুক্ত থাকতে পারি। যাই হোক, যেটা বলতেছিলাম। তো আমি সকল সাবজেক্টেই এভারেজে ভালো ছিলাম। ওটা ওই ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল যেটি আছে ওদের ভিতরেও দেখবি এইরকম একটা বৈশিষ্ট্য আছে। তো ওটার জন্যই সকল বিষয়ের গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথম প্রাধান্য। যে ভুলটা আমি করে আসতেছি, তুই করে আসতেছিস কন্টিনিউয়াসলি। পিসিএম, এইচএম নিয়ে এত বেশি তুই হচ্ছে অবসেসড যে বাকিগুলোরে তুই গুনতেই ধরতেছিলি না। এগেইন এই গন্তিতে না ধরার জন্য ওই পিসিএম, এইচএম এর ভিতরে একটা দুর্বল সাবজেক্ট ক্রিয়েট হইছে। আবার এই ইবিআই, বিজিএস এগুলোর ভিতরে একটা দুর্বল সাবজেক্ট ক্রিয়েট হয়েছে। এটাকে রেগুলার রাখতে হবে তোমার এখন থেকে। এখন থেকে মাথায় রাখো যে রেগুলার জাস্ট ২ ঘন্টা একটা হচ্ছে পিসিএমবি, এইচএম এর মধ্যেকার গ্রুপ সাবজেক্ট আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্ট ১ ঘন্টা ১ ঘন্টা করে প্রত্যেকদিন যে সাবজেক্টটাতে দুর্বলতা ক্রিয়েট হয়েছে সেটাকে আমি পড়ার ভিতরে রাখবই। এরপরে আমি যাব ডিরেক্ট এই জায়গার ভিতরে যে একটা প্রপার কন্টেন্ট ফ্লো নিশ্চিত করা। এটা অনেক জরুরি। আগে এখানে প্রপার কন্টেন্টের একটা ফ্লো নিশ্চিত করা। একটা প্রপার কন্টেন্ট ফ্লো বলতে বেসিক্যালি কি বোঝায়? এই যে ভিডিও শেষে তোর নিজেকে এরকমই লাগবে যে ভাই যা বুঝাইলেন লেজিট ইনশাল্লাহ। আচ্ছা, প্রপার কন্টেন্ট ফ্লো বলতে বেসিক্যালি কি বোঝায়? আমি যদি বলি ভাই প্রপার কন্টেন্ট ফ্লো বলতে নোট সহ কম্প্যাক্ট একাডেমিক অবশ্যই আমি একাডেমিক শব্দটা উল্লেখ করব ক্লাস। এইটা প্র্যাকটিস কি থেকে? বোর্ড কোশ্চেন। এটা তুমি বই থেকে পাও, গাইড থেকে পাও, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার যেখান থেকে পাও না কেন। প্র্যাকটিস, এক্সাম, রিভিশন। এটা হচ্ছে তোমার একাডেমিক লাইফের 4 সাইকেল। এটা মাস্ট কমপ্লিট করতেই হবে। এখন যারা এই জিনিসগুলো কমপ্লিট করতে যে প্যারা খাচ্ছ তারা অ্যাটলিস্ট মেক শিওর করবা যে এই যে প্রথম ২টা যেন তোমার দ্বারা হয়। এই প্রথম ২টা যদি না হয়, এই যে প্রথম ২টা যে ২টা কথা বলে দিছি একেবারে, একাডেমিক ক্লাস তারপরে হচ্ছে প্র্যাকটিস, এই যে প্রথম ২টা, এই হচ্ছে প্রথমটা, এই হচ্ছে তোমার সেকেন্ডটা। এই প্রথম ২টা যেন মাস্ট কমপ্লিট হয়। মাস্ট ফরজাইন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো এই জিনিসটা কই থেকে কমপ্লিট করবা? অবশ্যই আমাদের এসএসসি ২৮ এর যে ক্যাপ আছে, যেখানে অলরেডি তুমি যদি এনরোল থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। যদি এনরোল না থাকো তাহলে আমি তোমাকে বলবো পার্সোনালি তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে যাবা। হ্যাঁ, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, ওখান থেকেও যেতে পারো। ওয়েবসাইটের মধ্যে যদি যাও, এসএসসি প্রস্তুতির ভিতরে ঢোকার পরে ধরো এই যে একাডেমিক প্রোগ্রাম সায়েন্স, ধরো তোমার প্রোগ্রামটা হচ্ছে এক্স্যাক্টলি ক্লাস 9 কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম। বুঝছো? কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম আমাদের। এর ভিতরে যদি ঢোকো পেয়ে যাবা তুমি তোমার কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম। আমি তোমাকে বলি তুমি জাস্ট ডেমো ক্লাস দেখো, যেহেতু তুমি এখনো যুক্ত হওনি। ডেমো ক্লাস দেখেই তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবা। এটা একেবারে শুরুর দিকে চ্যাপ্টারের ক্লাস। মধ্যের দিকে চ্যাপ্টারে যদি দেখতে চাও কোনো সমস্যা নেই। তুমি যদি আমার কেমিস্ট্রির ডেমো ক্লাস দেখতে চাও, নো ইস্যুস। তুমি জাস্ট ওয়েবসাইট থেকে চলে আসো, স্কুল চ্যানেলের মধ্যে চলে আসো, চ্যানেলের মধ্যে প্লেলিস্টের মধ্যে যাও। পেয়ে এসো তুমি একাডেমিক ক্লাস করবা নাকি অনশর্ট ক্লাস করবা। আমার সবগুলো ক্লাসই দেওয়া, একাডেমিক নাকি অনশর্ট ইচ্ছা তোমার। এখান থেকে তুমি উপকার পাইতে পারবা, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। আর যে যদি তুমি হচ্ছে এইটারই একেবারে পুরো ডিটেইলড আরও প্রবলেম সলভ সহ ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হতে হবে। আমি তোমাকে এখানে একটু নিচে নামাই, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে ধরো এখানে কেমিস্ট্রি আলটিমেট অনশর্ট ২৬, ২৭, ২৮ সিরিজ 6টা ভিডিও দেওয়া আছে, মানে 6টা মেজর তোমার হাফে ইয়ার ফাইনাল এক্সামের ভিতরকার 3টা ফুল চ্যাপ্টার ইনশাল্লাহ এখান থেকে পাবা। এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর অন্য কোথাও কিছু দেখা লাগবে না। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 তিনটাই আছে এখানে। ক্লিয়ার? ওকে, তাহলে তুমি বুঝতে পারতেছো এই 2টা মাস্ট কমপ্লিট করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে আসো ভাইয়া, সকল বিষয়ে ভালো মার্ক উঠাইতে হবে, তাহলেই তুমি অবশ্যই টপ 10 এর ভিতরে থাকতে পারবা। এটা খুব সিম্পল একটা প্র্যাকটিস, কিন্তু সবাই মানতে চায় না। বুঝছো?
তো তুমি যদি আসলে অন্যের থেকে আগায় যেতে চাও তাহলে তোমার ও যেখানে দুর্বল সেখানে তোমাকে একটু হলেও সবলতা রাখা লাগবে। তাই সকল বিষয়ে সমান মার্ক উঠানোর টার্গেট নিতে হবে। ওকে, যেন সকল বিষয় আমি অ্যাভারেজ হলেও ভালো থাকি। আচ্ছা, এরপরে সিলেবাস শেষ করার অদম্য টার্গেট নিতে হবে। তোমার সিলেবাস যতটুকু ইনকমপ্লিট হয়ে আছে, অবশ্যই তুমি হাফ ইয়ারলির মধ্যেও কিছুটা ঘাপলা দিছো, জানা কথা। এখন তোমাকে যে কাজটা করতে হবে, ইয়ার ফাইনালের যে টোটাল সিলেবাসটা, এই টোটাল সিলেবাসটুকুতে নতুন যে চ্যাপ্টার সেটুকুতে খুব একাডেমিক্যালি ভালো করে পড়তে হবে। আর হাফ ইয়ারলির মধ্যে যেটুকু ভাটা পড়ে আছে সেখানে একাডেমিক অনশট চালাইতে হবে। এখন তোমার কাছে কোয়েশ্চেন হতে পারে, ভাই একাডেমিক অনশট এইটা আবার কি, এই আবার কি বললেন? আচ্ছা, একাডেমিক অনশটটা আমি একটু বুঝাই। এটা মাখন একটা জিনিস, যে একবার বুঝে গেছে একাডেমিক অনশট জিনিসটা কি, ওর কাছে ইনকমপ্লিট সিলেবাস শেষ করা কাইন্ড অফ বলতে পারো হচ্ছে ডাল ভাত। কেমন একাডেমিক অনশট জিনিসটা কি? প্রোগ্রামে আসবা, এই প্রোগ্রামের ম্যাটেরিয়াল সেকশনটার মধ্যে ঢুকলা। ম্যাটেরিয়ালের মধ্যে দেখো এখানে একটা মজাদার জিনিস দেওয়া, সেটা হচ্ছে এসএসসি সাজেশনের ইবুক। এই বইটা এমন একটা জিনিস যে তোমাকে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে কোন টপিকগুলো মাস্ট পড়তেই হবে, যেখান থেকে কোশ্চেন আসেই ওই টপিকটা লিখে দেওয়া আছে। আর এসএসসি সাজেশন তো দেওয়াই আছে, এসএসসি সাজেশন থেকে তুমি লেজিট, তুমি রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে আর কি, রিভিশন ম্যাটেরিয়াল হিসাবে লেজিট হচ্ছে মানে পড়াশোনা করতে পারবা, যে আমি প্র্যাকটিস করবো রীতিমতন কোশ্চেন আনসার সব। তো আমি বলতেছি প্রথমত সাজেশনই বুকে যাবা। ধরো পদার্থের গঠন চ্যাপ্টারটাতে গেলাম, এখানে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তারপরে তুমি কি করবা, সুন্দর মতন টান দিলা, পদার্থের গঠন চ্যাপ্টারটা আমাকে এবার একাডেমিক্যালি কমপ্লিট করতে হবে। যে পদার্থের গঠন, এখানে আমি রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল ডিরেক্ট হচ্ছে যে পড়বো। বুঝছো, রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল ডিরেক্ট হচ্ছে যে পড়বো, যেহেতু এটা ওখান থেকে আসছে, রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল পড়বো এমন। তো এখানে প্রত্যেকটা জিনিস তোমাকে ওখানে বলে দেওয়া আছে, যে এই যে ফিজিক্সের এই চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে এই টপিক পড়তে হবে। তাহলে তুমি বেসিক্যালি একাডেমিক ক্লাসই করতেছো, কিন্তু অনশর্ট স্টাইলে, কারণ তুমি সবগুলো টপিককে টাচ করতেছো না বা পড়তেছো না। যে টপিকগুলো থেকে কোশ্চেন আসেই ওই একাডেমিক্যালি ওই অংশগুলোকে কমপ্লিট করতেছো। এটা হচ্ছে তোমার টার্গেট। বুঝছো একাডেমিক অনশর্টের হিসাবটা কি? এইভাবে তোমাকে পুরো সিলেবাসটা শেষ করার অদম্য টার্গেট নিতে হবে, যে বাই হুক অর বাই ক্রুক আমি ফুল সিলেবাসটাকে কমপ্লিট করবোই। এর পাশাপাশি এখানে দাগানো বই যুক্ত আছে। তো তুমি যদি চাও, যে চিন্তা করো ভাই আমি দাগানো বইটা পড়বো, তোমরা অনেকেই প্রবলেম ফেস করো যে ভাই দাগানো বইয়ে দাগানো অংশটা দেখতে পায় না। আরে গাধারা শোন, একটা কাজ করবি, ওটা তো গুগল ড্রাইভ লিঙ্কে পুরো পিডিএফ দেওয়া। তোমরা যখন এটাকে আসলে মানে ওয়েব ভিউ করতেছো, ফোন থেকে যখন দেখতেছো, তখন যেটা হয় বেসিক্যালি, যে তোমাকে এক্সটার্নাল একটা পিডিএফ রিডার লাগে। পিডিএফ রিডার তুমি গুগল প্লে স্টোরে সার্চ করো, WPS অফিস নামো, অথবা যে কোনো একটা পিডিএফ রিডার খালি নামাও, মানে জাস্ট খালি গুগল ড্রাইভ দিয়ে ওপেন করো না, তাহলেই হয়েছে। তারপরে তুমি সেখানে দেখো রেড কালার মার্ক করা আছে, গ্রিন মার্ক করা আছে। রেড গ্রিন মার্ক করার মানে হচ্ছে, রেড মানে মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। গ্রিন মার্ক করার মানে হচ্ছে এটাও পড়তে হবে, হ্যাঁ, বাট রেডের পরে। আর যেটা মার্ক করা নেই সেই অংশটা এমনি চোখ বুলাইতে পারো। এই তো দাগানো বই দেওয়া আছে, সেটা তুমি নিজে চাইলে, যাদের নিজের পড়ার হচ্ছে যে একটু টেন্ডেন্সিটা বেশি, সে কমপ্লিট করবা। এবং আজকে একটা মেক শিওর করো যে তুমি আগামী 1 উইকের ভিতরে পুরাতন টেস্ট পেপার কিনবা। কি কিনবা বলো তো? পুরাতন টেস্ট পেপার। নতুন টেস্ট পেপার কেনার দরকার নেই, এত খরচ করা লাগবে না। আলটিমেটলি কোশ্চিন সব রিপিটেড জিনিস। পুরাতন টেস্ট পেপার নিয়ে কোশ্চিন সলভিং প্র্যাকটিসটাকে বাড়ায় দাও। পরীক্ষার আগের রাতে তুমি যদি খালি কোশ্চিন প্র্যাকটিস করে যাও, তুমি দেখবা স্কুল কলেজের কোশ্চিনগুলোতে কমন পাওয়া যায়। কেন? কারণ ওই কোশ্চেনগুলো নতুন করে আবিষ্কার করে কিছু দেওয়া হবে এরকম খুব কমই থাকে ভাই। অ্যাটলিস্ট 50% বা তার বেশি কোশ্চেন রিপিটেড হয় মানে ইন্সপায়ার্ড টাইপের রিপিটেড, হুবহু মান টান সহ রিপিটেডও হয়ে যায় মাঝে মধ্যে, বাট ওইরকম না হলেও ইন্সপায়ার্ড, যে ওখানে এই ধরনের কোশ্চেন ছিল, এখানে এই ধরনের কোশ্চেনটা আসছে, এই জাস্ট। তাহলে খুব বেশি প্যারা হচ্ছে, খুব বেশি ডিফারেন্স হচ্ছে, জাস্ট এই বেসিক কিছু জিনিসপাতি বা টেন্ডেন্সি ট্যাকটিক্স তোমার রেগুলার পড়াশোনার ভিতরে তুমি যদি ইনকর্পোরেট করতে পারো, তোমার রোল বার্ষিক পরীক্ষাতে টপ 10-এর মধ্যে থাকবে, আই গ্যারান্টি ইট। এর সাথে সাথে একটা লাস্ট, এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছো, একটা লাস্ট টিপস আমি অবশ্যই দিব। সেটা হচ্ছে, ভাই আমাদের যে ইবিআই বিজিএস, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি প্যারা খাচ্ছি, ইবিআই প্লাস বিজিএস ইসলাম, এই সাবজেক্টগুলাকে মেক শিওর করো যে মানে আলাদা করে হেডিক হইতে দিও না, এগুলা স্কুলের মধ্যে পড়ে ফেলো। এখন কথা আসতে পারে, ভাই স্কুলের মধ্যে পড়ে ফেলবো মানে? স্কুলের ক্লাস হয় না, ওই ক্লাসেই এটাকে শেষ করে ফেলা যায়। ওই ক্লাসে এসে যদি তুমি 1.5x স্পিডে আমাদের এখানকার ইবিআই বা বিজিএস এর ক্লাস দেখে ফেলো, ইনশাল্লাহ তোমার হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কিছু বিজিএস এর চ্যাপ্টার আছে যেটা একটু বুঝে পড়তে হয়, শিখে পড়তে হয়, সেখানে সময় দাও, সমস্যা নেই। বাট ইসলামের কথা বলো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোর কথা বলো, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোর কথা বলো, এগুলাকে মাথার উপরে ভারী হইতে দিও না। তুমি যদি স্কুলের মধ্যেও পড়ার চেষ্টা করো বা পড়ার রাখো আর কি, তাহলে তুমি কি বুঝতেছো না যে এটা তোমার জন্য খুব বেশি প্যারাদায়ক হবে না? তোমার অন্তত প্রত্যেক দিন একবার করে হলেও এই চ্যাপ্টারটা কিছুটা হলেও, সাবজেক্টটা কিছুটা হলেও রিপিটেড হচ্ছে, তোমার উপকার আসবে।
বুঝতেছো পয়েন্ট অফ ভিউটা? সো মেক শিওর করো ভাইয়া যে স্কুলের মধ্যে যেন এগুলা কমপ্লিট হয়ে যায়, বা যে অড টাইম, বেসিক্যালি অড টাইম মানে কি, কোনো একটা ক্লাস হচ্ছে না, ওই ক্লাসের ভিতরে তুমি এটাকে পড়তেছো, বা এই সাবজেক্টেরই ক্লাস হচ্ছে, ওই সাবজেক্টেরই ক্লাসটা তুমি করতেছো ওখান থেকে বা পড়তেছো, এটাই হচ্ছে তোমার ওই টাইমিং। বিকেল বেলা, দুপুরের পর, ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে, এই যে টাইমিংগুলা, যে টাইমিংগুলো তোমার আইডিয়াল যায়, মানে অলসের ভিতরে যায়, ওই টাইমগুলোর ভিতরে এগুলাকে রাখো, দেখবা তুমি ইনশাল্লাহ জিতবা। ওকে। আর 28 ব্যাচের জন্য যদি রুটিন, এই রুটিন সার্চ দাও তুমি, তোমাকে আমি পার্সোনালি বলবো আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে যদি যাও, সার্চ বাটনটাতে ক্লিক করলা, রুটিন, ROUTINE, বেস্ট রুটিন লিখবা, জাস্ট রুটিন লিখে সার্চ দাও। রুটিন লিখে সার্চ দিলে দেখবা 27 টেস্ট এক্সামের জন্য রুটিন দেওয়া আছে, এটা বেশ আগে দিছিলাম। তোমার স্কুল যখন চলতেছে তখন তুমি বেসিক্যালি কোন রুটিনটা দেখবা? তোমার স্কুল যখন চলতেছে তখন তুমি বেসিক্যালি যে রুটিনটা দেখবা স্কুল চলাকালে সময়ে। আরে কত রুটিন দিছি আমি, বেসিক্যালি রুটিন বানানোর জন্য আসলে একটু প্রো। দেখো এসএসসি 28 ব্যাচ, তোমাদের জন্য এই সময় পড়াশোনার বেস্ট ডেইলি রুটিন, এটা একটা বেস্ট ডেইলি রুটিন, এটা 59,000 মানুষজনের দেখা, বুঝছো? তো তুমি এই ভিডিওটা দেখতে পারো, এই যে এই রুটিন, এই থামটা দেখে রাখো, 28 তোমাদের জন্য সেপারেটলি। তো রুটিন বানানোর জন্য এখনও যদি তোমার কোনো স্পেসিফিক প্রবলেম থেকে থাকে বা ফেস করে থাকো, ওই রুটিন অনুযায়ী চাইলে হচ্ছে যে আমরা আবার রুটিন বানিয়ে দিতে পারি। বাট টু বি অনেস্ট, রুটিন বানাতে তো আসলে আমি খুব ভালো পারি, প্রো আর কি যাকে বলে, এই যেটা 27 ব্যাচের জন্য ছিল বেসিক্যালি। তো যাই হোক, বুঝবা তাহলে। আবার ক্লাস 8-এর জন্য পড়াশোনার জন্য একটা রুটিন ছিল, বুঝছো? এইটার যা অবস্থা, এটা 213,000 মানুষজন দেখছে, 213কে, হোয়াট এভার। ভালোই লাগে মাঝে মধ্যে আর কি, অ্যাটলিস্ট কোনো মানে এত বেশি অগুণাগুণগুলোর ভিতরে যদি কোনো একটাকে একটু প্রেইজিং আকারে দেখা যায় যে একটু গুণাগুণ হচ্ছে। এছাড়াও যে একাডেমিক প্রবলেম তুমি ফেস করতে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং 28 ব্যাচের মানুষজন বেসিক্যালি তোমাদের জন্য আমরা যে অ্যাডভান্স কোয়েশ্চেন সলভিং ক্লাস পোর্শনটা বা সেকশনটা যুক্ত করবো বলছিলাম, এটা খুব দ্রুতই যুক্ত করবো। যা বলছি দিব মানে দিব, কমিটমেন্ট দিছি, মানে অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি অন্তত সুস্থ মস্তিষ্কে ইনশাল্লাহ তুমি সেটা পাবাই, তোমার সেটা ফিল আপ হবেই। এছাড়া আরও কোনো গঠনমূলক যদি জিজ্ঞাসা থাকে বা প্রয়োজন থেকে থাকে, কমেন্টে জানাতে পারো, আমাদের পেজে, ইনবক্সে, সিআরএম টিমে জানাতে পারো। ইনশাল্লাহ তোমার সেটা সলভ করে দেওয়ার আমরা চেষ্টা করব। আর যারা আমাদের একাডেমিক প্রো ব্যাচে যুক্ত হতে যাচ্ছ বা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে 28 ব্যাচের জন্য পুরো 2 বছরের পড়াশোনা এখান থেকে হয়ে যাবে, তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্কটা চেক করো, এখান থেকে যুক্ত হয়ে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।